বাজেট কত আয়োজনের এবং আর্থিক যে পুরস্কারের কথা বলা হলো যে আপনি মেডেলের পাশাপাশি দিবেন, সেটা কি আপনি বলতে পারবেন কিনা, কত মানে পরিমাণটা কতটুকু হবে? আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, বাহিনী আপনার সংস্থা এবং ক্লাব মিলে প্রায় 700টা টিম অংশ নিচ্ছে এবং তাদের সাথে হচ্ছে 516 জন যদি পুরুষ 17 হয়, নারী 17 মাত্র 79 জন। এই সংখ্যাটা তো কম কেন? টিম অফিসিয়াল অন্যান্য অফিসিয়ালের সংখ্যাও 17 সংখ্যা চেয়ে নারী 17 সংখ্যা বেশি, তার কারণটা কি বলবেন? আমাদের প্রথম প্রশ্নটা ছিল বাজেট এবং বাজেটটা হলো আমাদের টোটাল 42 লাখ টাকা বাজেট হয়েছে। সেখান থেকে আমরা 40 প্লাসের মতো আমাদের আমরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে আমরা পাচ্ছি 25 লাখ টাকা, আর বাকি টাকাটা আমরা আমাদের ফেডারেশন থেকে বহন করব। আর আর্থিক বিষয়টা হলো যে আমরা যারা গোল্ড পাবে প্রত্যেকের জন্য 2000 টাকা রাখা আছে, সিলভারের জন্য 1000 এবং ব্রোঞ্জের জন্য 500 করে রাখা হবে। পাশাপাশি আমাদের মেডেলটাও যাচ্ছে। হ্যাঁ, আমাদের বিগত কয়েক বছর যাবৎ মেয়ে সাঁতারুর বেশ 10 নেমেছে। আমরা চেষ্টা করতেছি এই ট্যালেন্ট হান্ট, আমাদের একটা ট্যালেন্ট হান্ট কার্যক্রম কিন্তু এখন চলমান আছে। আমরা এখান থেকে মেয়েদের উপরে বেশ জোর দিয়েছি। তারপরও যে আশানুরূপ মেয়ে পেয়েছি তা না, আমরা 121 জন 145 জন মেয়ে পেয়েছি। আমরা সেখান থেকে নেক্সট আমাদের যে সিনিয়র হবে সেখানে আমরা তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হচ্ছে যে আসলে আপনারা তো মিশরীয় কোচ আনছেন, কাজ করতেছে, বাট যে জন্য আনছিলেন এসএ গেমসটা আসলে আলটিমেটলি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা আসলে কতদিন আপনারা কন্টিনিউ করতে পারবেন? আর একটা বিষয় হলো যে আসলে গেমস বা যে কোনো খেলা উন্নতির জন্য বলা হলে আপনার সাঁতারের টাইমিং নির্ভর খেলা, টাইমিংয়ে যে আপনার স্কোরবোর্ডের যে সমস্যা সেটাও তো কোনো আলটিমেটলি কোনো সমাধান হয় না। এই দুইটা বিষয় একটু বলো। আরেকটা বিষয় হলো যে আসলে বললেন যেটা এবার 42 লাখ টাকা বাজেটটা তো মনে হচ্ছে অনেক বাজেট, মানে অনেক বড় অঙ্কের বাজেট। বিগত সময় আমরা দেখছি যে আসলে ন্যাশনাল 20 থেকে 25 বা 30 লাখ টাকার মধ্যে হচ্ছে, এবারে তো বাজেটটা বেশি কেন? ধন্যবাদ। আমাদের এখানে আর্থিক পুরস্কারের একটা বড় অংশ কিন্তু আছে, কারণ আমরা যেহেতু আর্থিক পুরস্কার দিচ্ছি এই টাকাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার ফান্ড বাজেটটা অবশ্যই বাড়বে। আর টিএ এবং ডিএ সেখানেও কিন্তু বাড়তি আছে, কারণ এখন সব কিছুর দাম কিন্তু বাড়তি। তো সেই ক্ষেত্রে যেমন বাসের ভাড়া যদি আমরা দিতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে আগে যদি 500 টাকা হয়ে থাকে এখন 600 টাকা বা 550 টাকা বেড়েছে। তো আমার যদি 50 টাকা করে বেরোয় 100 জনে কিন্তু প্রায় 5000 টাকা বেড়ে যায়। তো এই সব কিছু মিলে আমাদের টাকাটা কিন্তু এই জন্য বেড়ে গেছে, আর কিছু না। শাহিন ভাই, রেকর্ডের জন্য বরাদ্দ আছে, আমাদের প্রতিটা রেকর্ডের জন্য 5000 টাকা করে। এবার কেমন এক্সপেকটেশন, মানে আমরা সাধারণত যে ধরনের ইভেন্টগুলো কভারেজে আমরা সবচেয়ে বেশি সাঁতারে প্রত্যাশা নিয়ে যাই যে নতুন রেকর্ড হবে। এবার আপনারা মানে ট্যালেন্ট দেখছেন যারা আসছে প্লেয়ার, আপনার নিঃসন্দেহে ধারণা আছে, প্লাস বলছিলেন যে সিসেট আপনারা সিসেটের উপর যে প্রোগ্রামও কন্টিনিউ আছে, এবার কি মনে হয় যে মানে এবারে ইন্ডিয়াটা কেমন হবে? আমরা আশাবাদী আমাদের গতবারের চেয়ে যে সাঁতারুরা আছেন তারা অনেক ভালো করবেন, কারণ আমাদের বিশেষ করে রাফি আছেন, আপনারা জানেন রাফি কিন্তু থাইল্যান্ডে অনেকদিন প্র্যাকটিসে ছিলেন এবং স্কলারশিপ নিয়ে ওখানে ছিলেন, এবং তার জন্য আমরা নেক্সট অলিম্পিকের মাধ্যমে আরেকটি স্কলারশিপ কনফার্ম করেছি। তো তার প্র্যাকটিস অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা অন্তত তার থেকে কিছু রেজাল্ট পাবো, বাট কী পাবো সেটা আমরা কনফার্ম করতে পারছি না, কিন্তু বেটার হবে, আগের চেয়ে বেটার পজিশনে সে আছে। আর স্কোরবোর্ডের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছিলাম, স্কোরবোর্ড আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদে, যেহেতু প্রপার্টিটা ক্রীড়া পরিষদের, সেই ক্ষেত্রে আমরা ক্রীড়া পরিষদের সাথে একাধিকবার যোগাযোগ করেছি এবং তাদের যে ঠিকাদার উনি কয়েকবার দিয়েছেন, বাট এটার কোনো রেজাল্ট নেই। এবং আমাদের ধারণা যে এই স্কোরবোর্ডটি এখন অচল অবস্থায় আছে, এটা ঠিক হওয়ার কোনো চান্স নেই। শাহিন ভাই, আপনি যেহেতু এডিসির সচিব, যে উনি প্রধান অতিথি, উনি ওখানে থাকতেছে, আপনারা যদি বলেন যে স্কোরবোর্ডের এটা ওই কোম্পানির কোনো হদিস নাই, কেমন গ্যাপ হয়ে গেল না? উনি তো সব করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো যেহেতু ক্রীড়া পরিষদ লাগিয়েছে, এটা কিন্তু দায়িত্বটা ওনাদের। উনি কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানেও কিন্তু আমি এই প্রশ্ন তুলেছি
এবং উনি বলছেন যে এটা দেখবেন ইমিডিয়েট। তো যেহেতু উনি নতুন আসছেন, হয়তো এখনো সব কিছু বুঝে উঠতে পারেননি বা উনি মানে সব কিছু দেখতে পারেননি, সেই কারণে হয়তো হাত দিচ্ছেন না। তো আমার ধারণা যে খুব সহসাই এটা নিয়ে, কারণ আমি ইতিমধ্যে জেনেছি যে সুইমিংয়ের এই প্রবলেমগুলি, বিশেষ করে স্কোরবোর্ডটা, কারণ আমার যে সাঁতারুরা প্র্যাকটিস করছে আমরা কিন্তু হ্যান্ড টাইমিংয়ে টাইমিং নিচ্ছি। তো এটাতে ভালো কতটুকু খারাপ কতটুকু এটা কিন্তু আমি কনফার্ম হতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি স্কোরবোর্ডের মাধ্যমে রেজাল্টটা না নিতে পারবো। আইন ভাই, আপনার এই সমস্যাটা তো আসলে এই 2-4-5 বছরের না, এটা তো বিগত সময় যিনি সেক্রেটারি ছিলেন তিনিও আমার জানা মতে 8-10 বার প্রেস কনফারেন্সে একই কথা বলেছেন। এটার ব্যাপক দুর্নীতি হয়েছে, এটা সচল না, এটা ঠিক হয়ে যাবে। এই ঠিক তো গত মনে হয় 17-18 বছরও হয়নি, আর অদ্যাবধি হয়নি। এই বিকল্প কেন ভাবছেন না? আসলে বিকল্প ভাবার কারণ হলো যে আমরা ভাবতে পারি না, কারণ ফেডারেশনের এরকম ফান্ড নাই যে 5-7 কোটি টাকা দিয়ে একটা স্কোরবোর্ড আমরা লাগাবো। আমরা হয়তো 2-4-10 লাখ 20 লাখ টাকা হলে সেটা আমাদের পক্ষে সম্ভব অ্যাভেল করা, কিন্তু বাট প্রপার্টিটা হলো জাতীয় ক্রীড়া পরিষদের, একমাত্র ওনাদের পক্ষেই সম্ভব বা সরকারের পক্ষে সম্ভব স্কোরবোর্ডটি লাগানো। তো আমরা জানি যে এটা লাগানোর পর থেকে এ পর্যন্ত কোনোদিন কাজ করেনি। তাহলে কর্তৃপক্ষ যারা আছেন তারা কেন তাদের ঠিকাদারকে প্রশ্ন করেন? যে কথাটা আপনার, যে কথাটা আমার, আপনারা অনেক পত্রিকায় অনেক টিভিতে এই বিষয়টি অনেকে দেখিয়েছেন, লিখেছেন, কিন্তু বাট এটার কোনো রেসপন্স পাচ্ছি না। আপনারা তাহলে ওই যে ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন ওনাকে চিফ গেস্ট করতেন, আমি এর আগে প্রোগ্রামে ওনাকে উপদেষ্টা করেছি এবং আমি ওনাকে স্টেজে দাঁড়িয়ে বলেছি এবং আঙ্গুল দিয়েও দেখিয়েছি যে আমাদের এই প্রবলেম, যদি আমরা এটা সেটেল করতে না পারি তাহলে আমার সাঁতারুদের অরিজিনাল টাইমিংটা আমি বুঝতে পারবো না। ওনারা দেখবেন আসলে আশা দিয়ে দেওয়া, আশা পাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা যদি মনে করি যে একটা স্কোরবোর্ড লাগাবো খেলার স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে না, আর একটা ভালো স্কোরবোর্ড লাগালে সেটা সাঁতারু তৈরি হওয়ার ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে, কিন্তু আমরা তো সেই সুযোগটা পাচ্ছি না। শাহিন ভাই, আমি পৃষ্ঠপোষকতা বিষয়ে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনার এখানে লেখা আছে 2013 সাল থেকে ম্যাক্স গ্রুপ হচ্ছে এই জাতীয় সাঁতার এবং ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা নিয়মিত করে আসছে। আমি যদি ভুল না করি আরেকটা কোম্পানিও কিন্তু আপনাদের এই কাজটা করছে, সেটা মিসিং কেন? ওইটা সাইড পাওয়ারটেক ছিল, কিন্তু ওনারা এই 5ই আগস্টের পরে আর এখানে আমাদের এখানে করেনি। যেহেতু আমার আজকে স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স, আমি সেখানে অন্য কোনো প্রতিষ্ঠানকে আসলে আনতে চাচ্ছি না। যদি ওনারা ভবিষ্যতে আসেন ইনশাল্লাহ ওই সময়টা আমরা ওনাদের কি করেছেন, আমাদেরকে যতটুকু সাপোর্ট দিয়েছেন সেটা আমরা অবশ্যই মূল্যায়ন করব। শাহিন ভাই, আপনাদের এখানে যে ওয়াটার পল এবং ডাইভিং দুটি ইভেন্ট আছে, এই ইভেন্টগুলো তো অনেকদিন ধরে হয়ে আসতেছে। ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার জন্য আর কি করতে হবে? মানে খেলে আমরা দেখি আবার সেভাবে কাভারেজও হয় না ওয়াটার পল এবং ডাইভিং নিয়ে। এটা ইন্টারন্যাশনাল লেভেল দেওয়ার জন্য কি উদ্যোগ আছে আপনাদের? ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের তো এখন যে অবস্থা, সেই অবস্থা আমাদেরকে আগে তৈরি করতে হবে। যেমন আমরা ডাইভিংটা এবারই প্রথম করলাম, মেয়েদের। তো সেই ক্ষেত্রে আমরা মেয়েদের ডাইভার যদি আমি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমি ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে নিতে পারি, বাট সেটা আমি এখনো তৈরি করে উঠতে পারিনি। আমরা তো আসলামই খুব কম সময়ে, তো আমরা চেষ্টা করছি যেন আমাদের এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ডাইভার তৈরি। যেমন 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে কিন্তু বাংলাদেশে ওয়াটার পোলো দল খেলছিল, এরপর এশিয়ান গেমসে খেলছে, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা হারাই গেল কেন? ওয়াটার পোলো এখনো খেলা হয় কিন্তু সেই মান আসতে পারি না কেন আমরা? এগুলি আসলে বিভিন্ন রিজন থাকে, শুধু যে আমাদের ফেডারেশনের কোনো গাফিলতি আছে তা না। আমরা দেখা যায় যে এই সাঁতারুদের ভবিষ্যৎটা কি, আমি যদি একটা সাঁতারুর ভবিষ্যৎ দিতে না পারি তাহলে সে কেন সাঁতারে থাকবে বা অন্য ডিসিপ্লিনে কেন সে থাকবে? আমাকে আগে তৈরি করতে হবে যে সে তৈরি হওয়ার পরে তার জায়গাটা থাকতে হবে। আগে আমরা অনেক সুবিধা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে স্পোর্টস কোঠায় আমাদের প্লেয়াররা ঢুকতে পারতো, এখন তো সেই সুযোগগুলি নষ্ট হয়ে গেছে। বিজিএমসি, তারপরে আপনার ওয়াটার বোর্ড, এই সমস্ত জায়গায় অফিসে চাকরি দেওয়া হতো, কিন্তু এখন তো সেই সুযোগটা নাই আমাদের। আমার একটা প্রশ্ন ছিল পৃষ্ঠপোষক প্রতিনিধির কাছে, যে আপনি তো শুনলেন যে শাহিন ভাই যে বিষয়গুলো বললেন, মানে অর্থনৈতিক একটা